অরফানগঞ্জে যে আগুনটা খিদিরপুরে হয়েছিল, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় মানে আলোচনায় দেখছি দুটো কথা সেখানে উঠছিল, যে গাড়ি গেছিল নাকি গাড়িতে জল ছিল না, আর দ্বিতীয় অনেকেই প্রশ্ন করেছেন যে ওখানে তেল ছিল না বলে পাম্প চলেনি। তো দুটো কথাই আমি বলি অসত্য। মুখ্যমন্ত্রী সবটাই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। কারণ আমাদের এই কর্মীরাই দেখেছেন কিছুদিন আগে রেল ভবনে যখন আগুন হয়েছিল তখন কিন্তু আমাদের এই লোকেরাই কিন্তু 4টে লোকের জীবন গেছিল এবং সেখানে 9 জন মারা গেছিল। আমাদের 4টে ফায়ার ব্রিগেডের লোক কর্মরত অবস্থায় মারা গেছিল। আমফানের সময় এই লোকেরাই ইলেকট্রিকের ওই গাছ সরাতে গিয়ে ইলেকট্রিকের শকে মারা গেছিল। তা আমি মনে করি এটা তাদের পক্ষে অনেকেই আমাকে বলেছে, স্যার আমরা তো কাজেই ছিলাম কালকে। তা আমিও দেখেছি যেটা সত্যটাকে সত্য পরিবেশন করা হচ্ছে। আমি নিজেও ফিজিক্যালি গেছিলাম, আমাদের মন্ত্রী আর একজন মন্ত্রী ফিরাদা কিন্তু সকালবেলা গেছিলেন, আমাদের লোকাল পৌর প্রতিনিধিও ওখানে ছিলেন, আমাদের ডিজি সাহেবও গেছিলেন। আমি ভোর 6:45 সময় পৌঁছে গেছিলাম। আমরা যখন গেছি তার কিছুক্ষণের মধ্যেই আগুন কন্ট্রোল হয়ে গেছে এবং সম্পূর্ণ কন্ট্রোলটা আজকে আমরা জানিয়েছি। কিন্তু যেটা বিষয়টা হচ্ছে আমাদের যারা ফায়ার ব্রিগেডের কর্মীরা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও গেছিলেন দুপুরবেলা, তিনি সবকিছু দেখে এসে এবং তার বক্তব্য তিনি বলেছেন। আপনি এবং ফিরাদ হাকিম আগুন লাগাচ্ছেন, সব কোশ্চেনে আমরা কোনো উত্তর দিতে চাই না। সবাই জানে কে আগুন লাগাচ্ছে আর কে নেবাচ্ছে, এটা সবাই জানে। আর এই করে চলবে না, সস্তা রাজনীতি, গিমিক রাজনীতি বেশি দিন চলে না। যারা দিনকে রাত করছে, রাতকে দিন করছে, এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড, 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে যে 2-3 ঘন্টা বাদে, কেউ বলছে 2 ঘন্টা বাদে। প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে গেছে, পিজি থেকে গাড়ি চলে গেছে, পিজিতে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন আছে আপনারা জানেন, ওখান থেকে গেছে, আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে। এই কথাটা পাম্পের কোনো সমস্যা ছিল? পাম্পের কোনো বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না, আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক বলছে। কাণ্ড দেখলো কলকাতা খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেট, কলকাতা পুরসভার তত্ত্বাবধানে চলা বাজার। তাতে কোনো ফায়ার সেফটি নেই, কোনো চৌবাচ্চা নেই, কিছু নেই। দমকল গেল 1 ঘন্টা পরে, এমনটাই স্থানীয়দের অভিযোগ। এটা কিছুদিন আগে আর একটা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে 2 মাস অপেক্ষা করুন, আর একটা হবে। আবার আজকে বলছি আরও 2-3 মাস অপেক্ষা করুন, আর একটা হবে। হয় অবৈধ বাজি কারখানাতে বোম ফাটবে, অথবা আগুন লাগবে কোথাও কলকাতা তার সংলগ্ন এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাহু হয়ে বসেছে পশ্চিমবঙ্গের ওপরে। যতদিন এই রাহু না সরবে ততদিন পশ্চিমবঙ্গে এরকমই চলবে। আর বাংলাদেশ তত্ত্বাবধানে চলে যে মার্কেট, তার কোনো ফায়ার সেফটি থাকবে না? না, সে তো পয়সা দিলে পরে ফায়ার সেফটি কী, কোনো সেফটি লাগবে না। ফিরাদ হাকিম সাহেবের লোকজনদেরকে পয়সা দিয়ে দিতে হবে, আপনি যা ইচ্ছে তাই করুন। পয়সা দিয়ে কথা তো, পয়সা কামানো যাচ্ছে কি যাচ্ছে না, এটা হচ্ছে তৃণমূলের মেন ফান্ডা। বাংলাদেশে রবীন্দ্রনাথের বসতভিটের ওপর আক্রমণ, তারপর লাগাতার বাংলাদেশে হিন্দু আক্রমণ চলছে, এর পাশাপাশি হচ্ছে কলকাতায়ও চলছে হিন্দুদের ওপর বিভিন্নভাবে আক্রমণ। দেখুন, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু যারা, বাংলাদেশের বাঙালি হিন্দু যারা, তাদের অবস্থা তো খারাপ হয়েই গেছে। রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে তার সামনে আমরা বিরোধ প্রদর্শন করব। কিন্তু সেখানে না হয় আমরা বিরোধ প্রদর্শন করলাম, কিন্তু বাঙালি হিন্দু যারা পশ্চিমবঙ্গে আছে তাদের উপরে একের পর এক যে ধরনের আক্রমণ নেমে আসছে, আগামী দিনে বাঙালি হিন্দুর সামনে চরম বিপদ হবে। দুটো বিষয় সামনে উঠে আসছে। এক হচ্ছে মুম্বাই থেকে দিনাজপুর দিয়ে পুশব্যাক করা হয়েছে 2 বাংলাদেশিকে,
সেখানে পরিবারের কাছে বিজেপির ফোন এসছে যে তারা কার্যত ভারতীয় ছিল, বাংলায় কথা বলার জন্য ভুল বোঝাবুঝি বা অপরাধ। এখন বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠে আসছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করে দেবে মুম্বাই পুলিশ দিনাজপুর দিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে, বিশেষ করে 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সীমানা দিয়ে আমাদের রাজ্যে ঢোকে। এটা হচ্ছে একটা সত্য ঘটনা। অনেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আমি বর্ডার স্টেটের মানুষ, আমি এই বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ, আমি ছোটোবেলা থেকে দেখেছি কীভাবে আমাদের সাথে আমাদের স্কুলে এসে অনেক বেশি বয়সে বাংলাদেশ থেকে হিন্দু পরিবারের ছেলেরা এসে পড়াশুনো করতে বাধ্য হতো। 2014 সাল পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আমাদের সরকার সিএ এনেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটাকে ঘাটলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করলেন, সিএর সাথে এনআরসি যুক্ত করলেন, করে মুসলিমদেরকে খেপিয়ে দিয়ে একটা বড় আউটরেজ তৈরি করলেন, প্রচুর মানুষকে ভয় দেখালেন সিএতে কেউ অ্যাপ্লাই করবেন না। তার ফলে এখন এই সমস্ত সমস্যা হচ্ছে। আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতের নাগরিক অথবা আপনি সিএতে অ্যাপ্লাই করেছেন। সেজন্য আমি বারবার হাত জোর করে সাংবাদিকদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে উদ্বাস্তু যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনার কাছে তথ্য থাকুক, প্রমাণ থাকুক না থাকুক, আপনারা সিএতে অ্যাপ্লাই করে রাখুন। আর তার যে অ্যাকনলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রিন্ট করে নিজের পকেটে রাখুন, নিজের পার্সে রাখুন, নিজের ব্যাগে রাখুন। যখনই ভারতবর্ষের যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন, সিএর অ্যাপ্লিকেশনটা দেখাবেন, তাহলে পরে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারবে না। আর যদি এই ধরনের কিছু হয়ে থাকে আমরা তাদেরকে সিএর মাধ্যমে নাগরিক। সংঘের পক্ষ থেকে আপনাদেরকে সংগঠন পর্বের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কি, এবং সেক্ষেত্রে আপনারা নিজেদের মোটামুটি কতটা সময়? না, আমরা সময়সীমা উপর থেকে কিছু বেঁধে দেয় না, আমরা নিজেদের একটা টার্গেট ঠিক করি কোন মাসের মধ্যে কী করবো। গতকালের মিটিংও আমরা ঠিক করেছি কোন মাসের মধ্যে আমরা কী কাজগুলো করব। 11ই জুন কোনো সময়সীমা? না, এখনও কোনো সময়সীমা নেই। সর্বভারতীয় সর্বদলীয় কমিটিতে বিদেশ পাঠানো হলো। তিনি আজ সংসদ শুরুর আগে প্রধানমন্ত্রীর কাছে 5 দফা প্রশ্ন রেখেছেন। তাতে এরকম প্রশ্ন আছে যে এই বিএসএফ থাকা সত্ত্বে কীভাবে এই জঙ্গিরা পহেলগাঁওয়ের ভেতরে ঢুকেছিল, পহেলগাঁওয়ের সেই জঙ্গিদের সম্পর্কে এখন আমাদের কাছে তথ্য কী, বা এটা ইন্টেলিজেন্স ফেলিওর হওয়া সত্ত্বেও কেন প্রমোট করা হলো গোয়েন্দা প্রধানকে। এই ধরনের প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বের কতগুলো দেশ সমর্থন দিয়েছে, প্রধানমন্ত্রী জানান এও দাবি করছে। দেখুন, আমাদের দেশে রাহুল গান্ধীর মতো, অভিষেক ব্যানার্জির মতো বহু পলিটিশিয়ান আছে যারা পরিবারগতভাবে পলিটিশিয়ান, যোগ্যতা বিন্দুমাত্র নেই। তারা মনে করে বিদেশ নীতি নিয়ে 2-4টে যদি আলোচনা না করা হয় তাহলে একটু ম্যাচিওর পলিটিশিয়ান আর কি হওয়া যায় না। স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটু নাক গলানোর চেষ্টা করছেন। ওনার ওই সুমিত কী সব আছে এরা হয়তো তৈরি করে দিয়েছে, সেটা দেখে হয়তো বলছেন। কিন্তু বিষয়টি হচ্ছে, যদি এটা হয়, আমি এই যুক্তিকে যদি কেন্দ্র করি, তাহলে আরজি করে রেপ হলো তার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের তাহলে সরে যাওয়া উচিত। পুলিশ থাকা সত্ত্বেও